D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 মাসে কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। টঙ্গীতে ইজতেমা মাঠে মধ্যরাতে তাবলিগ জামায়াতের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 2, আহত অর্ধশতাধিক। স্বাগত। এখন বাণিজ্য। মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। D8 সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধানরা অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSME এর গুরুত্ব থাকার কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক D8 এর সদস্য। 3 মাসে কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। কোম্পানিগুলো দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলছে ওষুধের কাঁচামাল আমদানিতে ডলার সংকট। খাত সংশ্লিষ্টরা বলছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক এমপি নাজমুল হাসান পাপনের একচেটিয়া আধিপত্যে পরিবর্তন করা হয় ওষুধ নিয়ন্ত্রণ আইন, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারের 117টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। আরও জানাচ্ছেন দেলোয়ার দোলন। মেরুপেন 1 গ্রাম, এই ওষুধটা কি আছে? স্কোয়ারটা 1000 টাকা বেশি, আর এটা আমাদের 1000 টাকা করে ফ্ল্যাট রেট। ওষুধের দর নিয়ে এই কথোপকথন প্রতিবেদক ও ওষুধ বিক্রয় কর্মীর। জীবাণু প্রতিরোধী মেরুপেনাম ওষুধটি আমরা এই লাস্ট ফার্মা থেকে নিয়েছি 1000 টাকায়, যদিও এর MRP 1300 টাকার বেশি। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যা আরও বেশি। এবার আমরা দেখাতে চাই সরাসরি কোম্পানি থেকে নিলে এর দাম পড়ে কত। ছদ্মবেশে রোগীর স্বজন সেজে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা বলছেন, MRP যাই থাকুক, দাম পড়বে সর্বোচ্চ 700 টাকা। কোন সস্তা? আরও সস্তা পাওয়া যাবে 400 টাকা মনে হয়। আলাদা তো আরও সস্তা। টপ 10 কোম্পানির ভিতরে 700 নিচে কেউ নাই। এটা হলো কোম্পানি রেট। সাম্প্রতিক তথ্য বলছে, জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ওষুধের দাম বেড়েছে। কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। গড়ে যা বৃদ্ধির হার 29%। খোদ ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ, কোম্পানিগুলো বাজারে আগে দাম বাড়িয়ে পরে অনুমোদনের জন্য আবেদন করে। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে, জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে র ম্যাটেরিয়ালসের দাম হু করে বাড়ছে, বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, এটার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটার দাম বাড়ছে, অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় সেটা কিন্তু অনেক বেড়েছে। বাজার ঘুরে দেখা যায়, কোম্পানি ভেদে ওষুধের দামেও বিস্তর ফারাক। অন্যদিকে আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর দরের তুলনায় বাংলাদেশে সেসব ওষুধগুলোর দাম বেশি। যারা ইনভেস্ট করেছেন তারা তাদের লাভের দিকটা সবসময় হিসাব করেন। ইবনে সিনা কিন্তু ট্রাস্ট পরিচালিত একটা প্রতিষ্ঠান, তো ট্রাস্টের যে পরিচালনায় যেটা হয় সেখানে কিন্তু লাভের কথাটা থাকে না। দেশে ওষুধের বাজার 35,000 কোটি টাকার।
কোম্পানিগুলো 4,180টি জেনেটিকের 35,290টি ব্র্যান্ডের ঔষধ উৎপাদন করে। অভিযোগ আছে, আওয়ামী লীগের শেষ আমলে সালমান এফ রহমানের কোম্পানি ব্যাক্সিমকোর চাপে ঔষধ নিয়ন্ত্রণ আইন পরিবর্তন করে। এতে প্রাইমারি হেলথ কেয়ারের 117টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। 2023 কার্যকরিত শুধু কসমেটিক্স আইনের 30(1) এবং 2 ধারায় গ্যাজেটে প্রকাশিত ওষুধসমূহ ছাড়া বাকি সকল ওষুধ এর নিয়ন্ত্রণের ক্ষমতা ওষুধ প্রশাসনের হাতে নেই। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা বলছেন, বিগত কোনো রাজনৈতিক সরকারই সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি। সবগুলোকে নিয়ে আলাপ না করে 250 থেকে 300 ওষুধ সম্পর্কে এই বিষয়টাকে নির্দিষ্ট করলেই কিন্তু মানুষের সাধারণ রোগ ব্যাধি 80% মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মার্কেটিংয়ের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে কমবে ওষুধের দাম। গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোর ইজতেমাকে ঘিরে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত মুসল্লি। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে সাদ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশ ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জুবায়ের অনুসারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে সাদ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস ট্রাক যোগে আসতে থাকে। মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সাদ অনুসারীদের গাড়ি আটকে দেয় জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে রাত 2:30টার দিকে মাওলানা সাদরের অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের 2 জন নিহত, অন্তত অর্ধশত মুসল্লি আহত হন। তাদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও গুরুতর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। টঙ্গীর ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন টঙ্গীর ঘটনায় কতজন এখন পর্যন্ত আহত হয়েছেন আর নিহতদের মরদেহ কোথায় রাখা হয়েছে? উজ্জ্বল হাফিজ, আজকে ভোর 3টার দিকে ইজতেমার ময়দানে মাঠ দখলকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে, অর্থাৎ তাবলিগ জামাতের জুবায়ের পন্থী এবং সাদপন্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে। তাদের নাম পেয়েছি, তবে সুরাই নিজামী অর্থাৎ জুবায়ের পন্থীদের যে তাবলিগ জামাতের যে মিডিয়া উইংস, তারা আসলে জানিয়েছে 3 জন নিহত হয়েছে। তবে আমরা আনুষ্ঠানিকভাবে 2 জনের নাম পেয়েছি। একজনের নাম আমিনুল ইসলাম বাচ্চু, অন্যজনের নাম বেলাল মিয়া। তারা 2 জন মারা গিয়েছেন। একজন আমরা ঢাকা মেডিকেলে পেয়েছি, বেলাল মিয়া, তিনি। এছাড়া আরেকজন স্থানীয় একটি হাসপাতালে মারা গিয়েছেন এবং নিহত যিনি হয়েছেন তার যে মরদেহ, সেটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এই ঢাকা মেডিকেলে এখন যারা আলেম ওলামার যারা রয়েছেন, জুবায়ের পন্থী যারা রয়েছেন, সাথী যারা রয়েছেন, তারা এসে এখানে সকাল দিকে একবার বিক্ষোভ করেছেন। তারা আসলে এই ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আমরা যদি ঢাকা মেডিকেল যে তথ্য দেখে বলি, যে ঢাকা মেডিকেলে আসলে বলছে যে সকাল থেকে এখন পর্যন্ত 7 জন গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন। এছাড়া চিকিৎসা নিচ্ছেন এখন পর্যন্ত আসলে 35 জন বিভিন্নভাবে আহত হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আমরা দেখছিলাম যে তারা আসলে বলছেন যে এই জুবায়ের পন্থীদের যারা মিডিয়া উইংস, তাদের সেই মিডিয়া উইংস থেকে আমাদেরকে আসলে যেটা জানিয়েছে যে রাতের 3টার দিকে আসলে পশ্চিম তীর থেকে যে কামারপাড়া ব্রিজ, সেখানে আসলে যারা সাদপন্থীদের সাথী যারা রয়েছেন, তারা সেখানে এই মাঠ দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে আসলে সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষের ঘটনায় আমরা দেখেছি যে বলা হচ্ছে যে 3 জন নিহত হয়েছে। তবে আমরা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত 2 জনের নাম পেয়েছি। আরেকজনের নাম কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন, মিডিয়া উইংস থেকে আমাদেরকে আসলে জানিয়েছেন। এবং 2 জনের মধ্য থেকে একজনের বয়স 60 বছর, আরেকজনের বয়স 70 বছর। এবং ঢাকা মেডিকেলও কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন এবং ঢাকা মেডিকেলের যে নিরাপত্তা বাহিনী আছেন, তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন। এবং নিরাপত্তা দিয়ে এইখানে এই ঢাকা মেডিকেলের পরিস্থিতিও কিন্তু অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে দেখছিলাম যখন 2 গ্রুপের আহত যারা ভর্তি হচ্ছেন, তাদের মধ্যেও আবার বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা উত্তেজনাকর পরিবেশ আমরা দেখছি এই ঢাকা মেডিকেলে, যার কারণে এখানেও নিরাপত্তাকে জোরদার করা হয়েছে।
হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং আমরা দেখছি এইখানে এসে যারা দুপক্ষের যারা আহত হয়েছেন তারা বলছেন এই ঘটনায় আসলে সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত, একটা বিচারের আওতায় আনা উচিত, যাতে করে এই নিরপেক্ষ একটা বিচারের মাধ্যমে যাতে পরবর্তীতে আর কখনো এই ধরনের এই নৃশংস বা এই ধরনের সংঘর্ষ না ঘটে সেই সরকারকে আসলে নিশ্চিত করতে হবে বলে দাবি জানাচ্ছেন এখানে এসে যারা আলেম ওলামা রয়েছেন বা তাবলিগ জামাতের যারা সাথী রয়েছেন তারা দাবি করছেন। এবং প্রতি বছর যেহেতু এই বিশ্ব ইজতেমা আসার আগেই জুবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ তৈরি হয়, সংঘর্ষ তৈরি হয়, সেই কারণ যাতে পরবর্তীতে না ঘটে আর যাতে কেউ প্রাণহানি না হয় সে বিষয়ে তারা আসলে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর। তাবলিগ জামাতের গ্রুপের সংঘর্ষে আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। কিংস্টাউনের রান্সভেলে স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 হারালো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া 130 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে উইন্ডিজ ব্যাটাররা। তাসকিন, তামিম ও রিশাদের বোলিংয়ে 102 রানেই অল আউট হয় স্বাগতিকরা। উইন্ডিজদের পক্ষে সর্বোচ্চ 32 রান করেন চেস। এর আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুতেই আখিলের বলে 3 রানে স্ট্যাম্প আউট হন লিটন। 2 রানে তানজিদ তামিমকে বোল্ড করেন চেস। 11 রানে আউটে কাটা পড়েন সৌম্য। 25 বলে 26 রান করে মিরাজও ক্যাচ দেন জোসেফের বলে। 9 রান করে জাকেরও আউট হলে দারুণ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 12 ওভারে আবারও বৃষ্টি হানা দিলে ড্রেসিং রুমে ফিরতে বাধ্য হয় দুদল। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে 7 রানের নাটকীয় জয় তুলে নেয় টাইগাররা। He has 2 in 2. Beg your pardon. Bangladesh won 2-1. Just a chip. সড়ক অবরোধ করে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজার দিনরাত থাকে যানজটের কবলে। এই সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মঙ্গলবার অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় দোকানপাট, হয়েছে জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি প্রতিদিন লাখ টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাড়িগুলো ধরেন। অভিযান শুরু হলে ক্যামেরা দেখে এইভাবে দৌড়ে পালান মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবে চলে মুরগির অবৈধ বাজার। অবৈধভাবে বসাই বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে যৌথ বাহিনীর অভিযান। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা। ব্যবসায়ীদের দাবি ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, এখানে তো অল্প। আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে দেন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ীদের দাবি দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিতে হয় তাদেরকে। রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে যে খাসের জন্য। সিটি কর্পোরেশন নেয়। অভিযান শেষে সড়কের উপরে রাখা 5টি ট্রাককে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ পার হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে। যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান ছাত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। প্রতিষ্ঠার 3য় বর্ষে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 33টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে 2টি বিভাগে শুরু হয়েছে পাঠদান। এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য 250 একর জমি নির্ধারণ করা থাকলেও এখনও শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। মোকাররম হোসাইনের প্রতিবেদন, ছবি তুলেছেন আশিকুর রহমান। নীরবতাকে কাছে পেয়ে স্থবিরতাকেই যেন আপন করে নিয়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা আর দুধকুমার। এমন স্থবিরতা যেন এখানকার অর্থনীতিতেও। তাই এখানকার জীবন যেন উপভোগের নয়, কেবল যাপনের। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে এবার যাত্রা শুরু করছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার 3য় বর্ষে 2টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি।
আমরা নতুন আসছি, অনেকটা সহযোগিতা করেছে আমাদেরকে, এটাই আমার অনেক ভালো লেগেছে। কুড়িগ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি নির্ভর হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় পাচ্ছে বাড়তি গুরুত্ব। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ইকোনমিক জোন, এবং আমাদের ভবিষ্যতে ব্রহ্মপুত্র নদীর উপর যদি ব্রিজ হয়, এবং আরও একটা ব্রিজ আমাদের তিস্তা নদীর উপর হয়েছে, এবং সব কিছু মিলে আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রামের কৃষির যেটি উৎপাদন সেটি সর্বক্ষেত্রে বৃদ্ধি পাবে। এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি ও মৎস্য অনুষদ বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে কুড়িগ্রামী। কৃষিগুচ্ছের আওতায় প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পাচ্ছেন ৮০ জন শিক্ষার্থী। প্রস্তুত করা হয়েছে ক্লাসরুম, ল্যাব আর আবাসনের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৩টি বিভাগের অনুমোদন থাকলেও সবগুলো বিভাগ চালু করতে দরকার স্থায়ী ক্যাম্পাস। এছাড়া স্বল্প জনবল আর অবকাঠামোগত অপ্রতুলতাও আছে। অত্র অঞ্চলের কৃষির সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং বিশ্বমানের রিসার্চ করে এই অঞ্চলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন করা যায় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জাকির হোসেন একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করে গিয়েছেন সমঝোতা চুক্তি। এর মাধ্যমে কুড়িগ্রামের শিক্ষার্থীরা ইন্টার্ন সহ উচ্চশিক্ষার সুযোগ পাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম সারির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। আর গবেষণার মূল ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে জেলার ৪৫,০০০ হেক্টর চর কৃষি জমি ও ২৫,০০০ হেক্টর জলাশয়। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন কুড়িগ্রামের সদর উপজেলার নালিয়ার দোলায় নির্ধারিত এই ২৫০ একর জমিতে স্থায়ী ক্যাম্পাস পাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কথায় বলে কুড়িগ্রামের পথে ঘাটে দারিদ্রতা এবং দুর্ভোগ হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু কুড়িগ্রামের কৃষিজমি, খালবিল, জলাশয় কিংবা নদীর চরে পরিকল্পিতভাবে কৃষি উৎপাদন করা গেলে এটি হতে পারত কৃষি বিপণন, উৎপাদন এবং কৃষি রপ্তানির একটি বড় হাব। সেই সম্ভাবনায় আশার আলো হয়ে দেখা দিতে পারে সদ্য স্থাপিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তবে জন্য কুড়িগ্রামের মানুষকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ এখানে ২৫০ একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হলেও এখনও হয়নি অর্থ ছাড়। কুড়িগ্রাম থেকে মোকাররম হোসাইন, এখন। পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ রয়েছে। আগে থেকেই দ্বিতীয় ইউনিট বন্ধ ছিল। সঞ্চালন লাইন স্থাপনার কাজ করায় প্রথম ইউনিটও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার কারণ কি, কবে নাগাদ এটি চালু হতে পারে? উজ্জ্বল, আপনি যথার্থই বলেছেন। দেশের সর্ববৃহত্তম যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। কিন্তু ওভারহল বা রক্ষণাবেক্ষণের জন্য গত মাসেই একটি ৯ নভেম্বরে একটি দ্বিতীয় ইউনিটটি বন্ধ রাখা হয় এবং আরেকটি ইউনিট গত এই ডিসেম্বর মাসে ১৬ই ডিসেম্বর বিকেলবেলা আরও একটি ইউনিট বন্ধ করা হয়। সেটির মূল কারণ হচ্ছে যে এখানে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, RNPL পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু করেছে এবং সেটি জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য এখানকার যে আমতলী যে সুইচ গেট রয়েছে সেইখানে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত করে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করার জন্যই কিন্তু সেই কাজ চলছে এবং সে কারণেই কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ বন্ধ করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সে কারণেই কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদন এবং সরবরাহ বন্ধ রয়েছে। তো এই RNPL পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের যে এই পরীক্ষামূলক কাজ চলছে সেটি রক্ষণাবেক্ষণ শেষে চলতি মাসের ২৩শে ডিসেম্বর সেটি পুনরায় আবার জাতীয় গ্রিডে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ইউনিট 1 এই 1-এর উৎপাদিত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু করবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার কর্তৃপক্ষ। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এই RNPL যে তাপবিদ্যুৎ কেন্দ্র ১৩২০ মেগাওয়াট সেটি ২০২৫ সালের মার্চ মাসে সেটি ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ব্যাক পাওয়ার সংযুক্ত করে তারপর পুনরায় তারা
জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং 25 সাল নাগাদ এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট বিদ্যুৎও তারাও সঞ্চালন করতে পারবে। তার মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে সংযুক্ত করতে পারবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানকার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই ছিল আমার কাছে সবশেষ। কিশোরগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর প্রকোপ, যাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এ বিষয়ে বিস্তারিত জানাতে 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন হাসপাতালগুলোতে রোগীদের চাপ কেমন, চিকিৎসা পেতে কোনো ভোগান্তি রয়েছে কিনা? উজ্জ্বল, বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আসলে কিশোরগঞ্জে জেঁকে বসেছে শীতের তীব্রতা যত বাড়ছে, রোগীদের ঠান্ডাজনিত যে রোগী আছে তাদের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা সকাল থেকে হাসপাতালের যে চিত্র দেখেছি, বিশেষ করে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে কিন্তু শিশু রোগীদের সংখ্যা সবচাইতে বেশি রোগী কিন্তু ডায়রিয়া ওয়ার্ডে আমরা লক্ষ্য করেছি, যেখানে আমরা দেখেছি যে মাত্র 17টি বেড রয়েছে, সেখানে কিন্তু 46 জন রোগী সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আর যার মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে রোগী শিশু রোগী, এবং এর মধ্যে কিন্তু কয়েকজন বয়োবৃদ্ধ রয়েছে। আর এছাড়া যদি শিশু ওয়ার্ডের কথা বলি, শিশু ওয়ার্ডেও কিন্তু সেই একই চিত্র দেখা গেছে যে 20টি শয্যা রয়েছে রোগীদের জন্য, সেখানে কিন্তু চিকিৎসা নিচ্ছে প্রায় 36 জন রোগী। প্রতিটা বেডে কিন্তু আমরা দেখেছি যে 2 থেকে 3 জন করে রোগী কিন্তু আসলে ভর্তি আছেন, তারা শেয়ার করছেন সেই বেডগুলো এবং সেখানে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি এবং রোগীদের সঙ্গে কথা হয়েছে, স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে খুব একটা বেশি ব্যাক পেতে হচ্ছে না, তবে এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ এই 250 শয্যা জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেখানে কিন্তু সেলাইন সেটের একটি স্বল্পতা রয়েছে, সংকট রয়েছে। এছাড়াও ডায়রিয়া ওয়ার্ডে আমরা দেখেছি যে এখানকার যে কর্তব্যরত নার্স যারা রয়েছে তারা যে বিষয়টি বলছে যে এজিথ্রোমাইসিন একটা সংকট রয়েছে, সেটিও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু প্রয়োজন হয়। সেটির রোগীদের ঠান্ডাজনিত রোগীদের চাপ বাড়ার সাথে সাথে কিন্তু তাদের কিছুটা ব্যাক কিন্তু পোহাতে হচ্ছে। সেলাইন সেটের যে সংকটটি সেটি কিন্তু দীর্ঘদিনের, এটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘদিন যাবতে কিন্তু এটির সাপ্লাই নেই কেন্দ্রীয়ভাবে, যার ফলে কিন্তু তারা পাচ্ছেন না। একটি বিষয় যদি বলে রাখতে চাই যে রোগীরা যখন প্রথমেই ভর্তি হয় তখন প্রথমেই কিন্তু তাদের সেলাইন প্রোভাইড করা হয় হাসপাতাল থেকে, কিন্তু সেটের জন্য কিন্তু আবার তাদের একটা দৌড়ঝাঁপ শুরু হয়। তো সব মিলিয়ে বলবো যে কিশোরগঞ্জে কিন্তু ঠান্ডাজনিত রোগীদের চাপ বেড়েছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে ঠান্ডাজনিত রোগীদের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস। বর্তমান বার্থ অপারেটরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও চট্টগ্রাম বন্দরের আলোচিত আয়বর্ধক কন্টেইনার টার্মিনাল এনসিটিতে অপারেটর নিয়োগে খুব শিগগিরই টেন্ডার হচ্ছে না। নানা জটিলতার কারণে আবারও ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে মেয়াদ বাড়ানো হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, জানাবেন কি কারণে টেন্ডার করা যাচ্ছে না, আর এতে এনসিটি পরিচালনায় কোনো সমস্যা হবে কিনা? উজ্জ্বল, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল বলা হয় নিউ বোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি। 2007 সালে এই কন্টেনার টার্মিনালটি নির্মাণ করা হয় দ্রুততার সাথে এবং বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য, এবং এ পর্যন্ত 2007 সালের পর থেকে 17 বছর ধরেই বর্তমান যে অপারেটর সাইপ্রটেক তারাই কিন্তু এই টার্মিনালটি পরিচালনা করে আসছে, এবং সর্বশেষ 2018 সালে এই টার্মিনালটি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টেন্ডার বা উন্মুক্ত দরপত্র আহ্বান করেছিল। এরপর থেকে কিন্তু বারবার সরাসরি পদ্ধতিতে মেয়াদ বাড়িয়ে সাইপ্রটেকই এই টার্মিনালটি পরিচালনা করে আসছে, এবং শুরু থেকে এই টার্মিনালের অপারেটর নিয়োগ নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল, এবং ব্যবহারকারীদের পক্ষে অভিযোগ ছিল যে দরপত্রের শর্তগুলো এমনভাবে করা হয়েছিল যেন সাইপ্রটেক ছাড়া অন্য কোনো অপারেটর এই টার্মিনাল পরিচালনার কাজটি না পায়। তবে গত কয়েক বছর ধরে এই টার্মিনালটি আবারও বিদেশি অপারেটরদেরকে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া শুরু হয়, এবং সর্বশেষ 2023 সালে বিগত আওয়ামী লীগ সরকার এই টার্মিনালটি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া শুরু করে, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারই সেই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এক্ষেত্রে যেহেতু বিদেশি অপারেটর নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু
সময় লাগবে, অন্তত 1 বছর সময় লাগবে প্রক্রিয়া শুরু করতে। তাই বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কিছুদিন আগে একটি প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছিলেন যে বর্তমান অপারেটরের সাথে জানুয়ারি 7 তারিখে মেয়াদ শেষ হবে, এরপরই তারা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই টার্মিনালটি পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করবেন। তবে এখন আমরা যেটা জানতে পেরেছি যে আসলে খুবই অল্প সময়ের জন্য অপারেটর নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে। এখানে 1 বছরের জন্য যদি অপারেটর নিয়োগ করা হয় তাহলে নতুন করে কেউ নাও আসতে চাইতে পারে, কারণ এই ক্ষেত্রে তাদের নতুন করে বিনিয়োগ করতে হবে। পরবর্তীতে তারা বিনিয়োগকৃত অর্থ তারা কিভাবে তারা সেটা তাদের জন্য আবার অপচয়ের খাতায় চলে যেতে পারে, বা বিনিয়োগকৃত অর্থ তারা এই অল্প সময়ের মধ্যে তুলে আনতে পারবে না। এক্ষেত্রে যদি বন্দর কর্তৃপক্ষ নিজেরাও পরিচালনা করে তাহলে তাদের হয়তো ব্যয় বাড়তে পারে, বা বর্তমানে তারা এই কন্টেনার প্রতি যে আয় করে সেই ক্ষেত্রে তাদের আয় ব্যয়ের যে হিসাব বা যে মুনাফার অংশ সেটি হয়তো কমে যেতে পারে। এসব বিবেচনায় বন্দর কর্তৃপক্ষ এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আসলে তারা টেন্ডার করবে কিনা, এবং এক্ষেত্রে আসলে একটি রিপোর্টের বা সরকারি সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষায় আছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আপাতত ডিপিএম পদ্ধতিতে এই টার্মিনালটি হয়তো আরও কিছুদিন পরিচালনা করা হবে, পরবর্তী টেন্ডার না বা বিদেশি অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত। উজ্জ্বল, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের লবণ চাষিরা। উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত দরপতনে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এর সাথে যুক্ত হয়েছে লবণ আমদানি নিয়ে বাড়তি চিন্তা। এমন পরিস্থিতির মধ্যেই দেশে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের লক্ষ্য লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের। লক্ষ্য পূরণ হলে এ মৌসুমে 1900 কোটি টাকার লবণ বিক্রি হবে। কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞ তথ্যচিত্রে থাকছে প্রতিবেদন। বিস্তৃত লবণের মাঠ, যেখানে সমুদ্রের লবণাক্ত পানি রোদে শুকিয়ে পরিণত হচ্ছে লবণে। মাঠে পলিথিনের উপর জমাট বাঁধা লবণ সংগ্রহ করছেন শ্রমিকরা। পরে মাঠে স্তূপ করে রাখা সেই লবণ তোলা হচ্ছে ট্রাকে কিংবা নদীতে অপেক্ষমান নৌকায়। পরবর্তীতে অপরিশোধিত এসব লবণ কারখানায় পরিশোধনের পর যাবে দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারের ইসলামপুর লবণ শিল্প এলাকার একদিকে যখন মাঠ থেকে লবণ তোলার ব্যস্ততা, তখন উল্টো চিত্রও চোখে পড়ে। এখনও অনেক জায়গায় সদ্য লবণের মাঠ তৈরিতে নেমেছেন শ্রমিকরা। চলছে মাঠ সমানের কাজ। বর্তমান যেটা রেট আছে এটা কিছুতেই পোষাবে না, যেহেতু আমরা যেগুলা এই শ্বাস করার জন্য এই লেবার রাখছি, এগুলো 6 মাসের জন্য একটা লেবারের দাম 1.5 লক্ষ টাকা। এখন লবণ 400 টাকা 300 টাকা এরকম লবণ বিক্রি হচ্ছে। যখন 2-3 মাস পরে যখন লবণ উঠবে তখন একটু দাম বাড়বে আশা করি। 800 টাকা আর নফুসাই কে কানির মাঝে 1 লক্ষ টাকা খরচ যায়, যে হানির মাঝে 2 লক্ষ টাকা, 5 কানির মাঝে 5 লক্ষ টাকা। এ কারণে লবণ চাষের দাম জমিনের দাম বাড়ি দনে আরো ফুসানি বাড়ি। কিন্তু যারা আগেভাগেই উৎপাদনে নেমেছেন, অপ্রত্যাশিত দর পতনে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমে কারখানায় প্রতিমন লবণ 450 থেকে 500 টাকায় বিক্রি হলেও এবার তা নেমেছে 300 থেকে 350 টাকায়। এখন তো মনে করেন সিজন একটু ডাল, এখন তো লবণ উৎপাদন শুরু। এই পরিস্থিতি থাকলে তাহলে চাষিরা লসে পড়লে এই লবণ উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় একটা ধস নেমে আসবে। দেশের মোট চাহিদার 90%-এরও বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়। কক্সবাজারের 9 উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় 40,000 চাষি লবণ উৎপাদনে জড়িত। তাদের লবণ চাষে সহায়তা করতে সহজ শর্তে ঋণ সহায়তা সহ সব ধরনের সহায়তা দিচ্ছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। এখন প্রান্তিক চাষিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেক চাষিদেরকে মাথাপিছু 50,000 টাকা করে ঋণ প্রদান করি, একদম সহজ শর্তে 5% ইন্টারেস্টে। এবং এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব তফসিলভুক্ত ব্যাংকগুলো থেকেও ঋণের ব্যবস্থা করা হয়েছে, যে কৃষি ঋণ যেটা 4% রেয়াতি সুদে, সেখানেও কৃষি পণ্য হিসেবে লবণকে ট্রিট করে চাষিদের জন্য একর প্রতি 1,53,000 টাকা করে ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেশের 63 বছরের ইতিহাসে গত মৌসুমে সর্বোচ্চ প্রায় 24 লাখ টন লবণ উৎপাদন হয়। চলতি মৌসুমে রেকর্ড 26 লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 1900 কোটি টাকা। এখন
মালয়েশিয়ায় সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ শেষ হবে 31শে ডিসেম্বর। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শুধুমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরার এর সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন 1,86,000-এরও বেশি দেশি বিদেশি নাগরিক। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। মালয়েশিয়ায় অবস্থানরত ভিনদেশি অবৈধ নাগরিকদের প্রত্যাবাসনের সময় শেষ হবে আগামী 31 ডিসেম্বর। মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন 2,16,000-এরও বেশি বিদেশি। নিবন্ধিত বাংলাদেশির সংখ্যা 31,000 ছাড়িয়েছে। অভিবাসন বিভাগের তথ্য মতে এখনো পর্যন্ত মালয়েশিয়া ছেড়েছেন প্রায় 2 লাখ নিবন্ধিত বিদেশি নাগরিক। তবে সাধারণ ক্ষমার এ সুযোগ নিতে শেষ পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 31 ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টারের সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে। সাধারণ ক্ষমার অধীনে কোনো রকম বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ নিচ্ছেন বাংলাদেশিরাও। যে দলে আছেন অর্থনৈতিক মুক্তির আশায় মালয়েশিয়া আসা বহু নতুন প্রবাসী, যাদের অধিকাংশই দালাল চক্রের প্রতারণার শিকার। এছাড়াও দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই তাদের কাছে। 11 মাসের মধ্যে মোটে আমি 8 মাস কাজ করছি, 3 মাস হলো আমি বসে আছি, যে একটা কাজও আমার মিলতেছে না। কোম্পানির কাজের মধ্যে জুলুম করে অনেক, এই কারণে আমি চলে যেতেছি। মনে করেন যে 8 ঘন্টা বেসিক করার পরে আমাকে 2 ঘন্টা ফ্রি খাটায় নেয় আর কি। এদিকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ধরতে অভিযান আরও জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিদিনই মালয়েশিয়ার কোথাও না কোথাও চলছে তল্লাশি, এতে আটক হচ্ছেন বাংলাদেশিরাও। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 15,000-এর বেশি অভিযানে 35,000-এর বেশি ভিনদেশি অবৈধ নাগরিককে আটকের তথ্য দিয়েছে অভিবাসন বিভাগ। যদিও অন্য উপায় না থাকায় ঝুঁকি নিয়ে দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। একটা অবৈধ লোক দেশে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রত্যেকটা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট টোটালি ক্লোজ, যার কারণে নতুন কোনো প্রবাসী দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। অনেকের কাছে টাকা নাই, এখন ওরাও চাইতেছে যে না যায়া যদি সামনে কোনো একটা সুযোগ কাজে লাগাইতে পারে বা সুযোগ দেয়, তাইলে ভিসা করবে, ভিসা করে এখানে থাকবে। আর যারা নিয়ম মেনেই মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের অনেকেরই অভিযোগ অস্বাস্থ্যকর আবাসন, নির্যাতন ও বেতন ভাতার জটিলতা নিয়ে। 3 মাসের বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি হাই কমিশনে আসেন অর্ধশতাধিক বাংলাদেশি, যা সমাধানে কাজ করছেন সংশ্লিষ্টরা। আরও চাঞ্চল্যকর তথ্য, ক্লাংয়ের একটি কারখানায় বাংলাদেশিদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় 2,24 লাখ টাকা। এখন মালয়েশিয়া 2025 সালের প্রথম 6 মাসে প্রায় 10 লাখ সিরিয়ান শরণার্থী দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। 13 বছরের গৃহযুদ্ধে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয় সিরিয়া। দেশটির মোট জনসংখ্যার 70% বেশি মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন। তাদের জোরপূর্বক যেন সিরিয়ায় ফেরত না পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আগামী জুন মাসের মধ্যেই বেশিরভাগ শরণার্থীদের সিরিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে আসাদ সরকারের অপরাধ তদন্তে সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনারও আশ্বাস দিয়েছে জাতিসংঘ। সাবেক ফর্মুলা 1 পরিচালক বার্ন এক্লেস্টন প্রায় $400 মিলিয়ন সমমূল্যের গাড়ি বিক্রি করছেন। তার রয়েছে ফর্মুলা 1 ইতিহাসের দুর্লভ গাড়ি বহর। আরও জানাচ্ছেন ফারহান এহসান। 2017 সালে $4.6 বিলিয়ন লিবার্টি মিডিয়া কিনে নেওয়ার আগ পর্যন্ত বার্নার্ড চার্লস ছিলেন ফর্মুলা 1-এর অবিসংবাদিত রাজা। ছোটখাটো ধরনের এক্লেস্টন কয়েক বছর ধরে খেলাধুলায় এক বিশাল ব্যক্তিত্ব। বর্তমান বাজারে ফর্মুলা 1-কে $বিলিয়ন বিশাল মার্কেটে পরিণত করার অন্যতম কারিগরও তিনি। রেসিং কার সংগ্রহে এক্লেস্টনের তুলনা তিনি নিজেই। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন এই বিখ্যাত গাড়িগুলোর বিক্রির ব্যাপারে। যুক্তরাজ্যের ডার্বিশায়ারের একজন বিশেষজ্ঞ ডিলার টম হার্টলি জুনিয়রের সহায়তায় বিক্রি হবে গ্র্যান্ড প্রিক্সে ব্যবহৃত 69টি গাড়ি। হার্টলির সাথে এক্লেস্টনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। 1957 সালে টেস্টা রোসা সহ অসংখ্য বিখ্যাত গাড়ির বিক্রি ডিল পরিচালনা করেছিলেন টম।
গাড়িগুলো আনুমানিক মূল্য ধার্য করা হয়েছে $400 মিলিয়ন, যেগুলো আগে কখনো বিক্রি হয়নি। 1970-80 দশকে বিক্রির জন্য নির্ধারিত গাড়িগুলোর মধ্যে ফ্যানদের পছন্দের তালিকায় সবার উপরে গর্ডন মারের ডিজাইন করা BT46। GMA T50 গাড়ি যেন BT46-এর ডিএনএ। একই প্রযুক্তি চ্যাপারেল ও ম্যাকমোর্টি স্পিয়ারলিংয়ে দারুণ প্রভাব ফেলছে। BT46 1978 সালে সুইডিশ গ্র্যান্ড প্রিক্সে 30 সেকেন্ডের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। ফ্যানদের জন্য সুযোগ থাকছে গাড়িটি নিজের করে নেওয়ার। এছাড়া উল্লেখযোগ্য গাড়ির মধ্যে আছে 2002 ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপে ব্যবহৃত মাইকেল শুমাকারের F2002 এবং ডিনো 246, যেটি ব্যবহার করে 1958 সালে চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন মাইক হথর্ন। এই গাড়ির আরও একটি বিশেষত্ব, এটি টানা 3 সিজনে ব্যবহৃত হয়, যা ছিল ফর্মুলা 1-এ ব্যবহৃত সর্বশেষ ফ্রন্ট ইঞ্জিন গাড়ি। এই তালিকায় আছে 1958 সালে প্রথম কনস্ট্রাক্টর চ্যাম্পিয়নশিপ জেতা VW10 গাড়ি। ফর্মুলা 1 জেতা প্রথম ব্রিটিশ গাড়ি ছিল এটি। ব্রাহামের গাড়িগুলোর অর্ধেকই কখনো বিক্রির জন্য নিলামে ওঠেনি, যে গাড়িগুলো ব্যবহার করেছেন বিখ্যাত রেসার পিকে ও সেনা। কোনো নিলামে না তুলে প্রাইভেট ডিল ব্রোকার টম হার্টলির সহায়তায় গাড়িগুলো বিক্রি করতে চান এক্লেস্টন। মূলত এই দুর্লভ গাড়িগুলো মানুষের সামনে আনা কিংবা ভবিষ্যতে জাদুঘরে উন্মুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন ফর্মুলা 1-এর সাবেক বস বার্নার্ড চার্লস এক্লেস্টন। ফারহান ইসান, এখন। টঙ্গীতে ইজতেমা মাঠে মধ্যরাতে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 3, আহত অর্ধশতাধিক। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং 3 মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।